ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে যেটা বলছিলাম আমি একটু ক্লিয়ার করি আবারও। সো আপনার একটা কোয়েশ্চেন আছে, আপনার সামনে একটা সাপোজ একটা টেবিলই আসলো, আমি টেবিলটাই বোঝাই। টেবিল যদি আসে আপনার একই টেবিল বলেন, পাই বলেন, ইয়ে বলেন, এই চারটা বিষয়, যেই চারটা ইয়ে দেখালাম, লাইন চার্ট, বার চার্ট, টেবিল, পাই, একই রকম, একই জিনিস, নিয়মটা সেম থাকবে, বুঝছেন? তো দেখেন এখানে একটা কোয়েশ্চেন, একটা স্টেটমেন্ট আছে এবং একটা টেবিল আছে। এই টেবিলটা ভালো করে অবজার্ভ করবেন, ঠিক আছে? আর প্রশ্নটা ভালো করে পড়বেন। এই দুইটা পড়ে আপনি ক্লিয়ার হয়ে, এখানে আমি কি বললাম, ইন্ট্রোডাকশনে আপনি ক্লিয়ার করে দিবেন যে আপনি কি বুঝতে পারছেন। এক্সামিনারকে বোঝাতে হবে যে কি কি বিষয় আপনি ব্যাখ্যা করবেন বা কি কি প্রোভাইড করা হয়েছে। এটা ইন্ট্রোডাকশনে ক্লিয়ার করলেন, দেন ওভারভিউতে, ওভারভিউ এইটা তো ওভারভিউ, ওভারভিউতে আপনি এমন দুইটা তথ্য দিবেন যেই দুইটা তথ্য আসলে খুব মানে আকর্ষণীয় এবং চোখে পড়ার মতো, ঠিক আছে? এই দুইটা তথ্য আপনি ওভারভিউতে দিবেন। দেন হচ্ছে আপনি বডি প্যারা ওয়ানে আপনি আসেন, বডি প্যারা ওয়ানে আপনি ওয়ান থার্ড, তিন ভাগের এক ভাগ, চিত্রের তিন ভাগের এক ভাগ বর্ণনা করবেন ভালো করে, এক ভাগটা ভালো করে বর্ণনা করবেন, ঠিক আছে, বিস্তারিত। অথবা মাঝে মাঝে আপনাকে চিত্রের অর্ধেকটাই ব্যাখ্যা করতে হতে পারে। কি কি বললাম? হয় হাফ, অথবা তিন ভাগের এক ভাগ, ঠিক আছে? তিন ভাগের এক ভাগ অথবা অর্ধেকটা আপনাকে বডি প্যারা ওয়ানে বর্ণনা করতে হতে পারে ভালো করে। তাহলে আমি, এটা যেহেতু অনেক তথ্য, বুঝছেন, তাহলে আমি কি করব, যেহেতু অনেক তথ্য, আমি এটা তিন ভাগের এক ভাগ আমি বডি প্যারা ওয়ানে আলোচনা করব। সেক্ষেত্রে আমি এই দুইটা তথ্য আমি আলোচনা করতে পারি, বাকিগুলো আমি রেখে দিব বডি প্যারা টু এর জন্য, ঠিক আছে? কারণ আমার বডি প্যারা ওয়ান এবং টু কমপ্লিট করতে হবে, সো ওয়ানে এই দুইটা নিয়ে আমি ভালো করে বর্ণনা করতে পারবো, এর চেয়ে বেশি নিলে হবে না, ঠিক আছে? সো সেই ক্ষেত্রে আমি এই দুইটা আলোচনা করি বডি প্যারা ওয়ানে। সো ভালো করে দেখেন যে এখানে একটা কি বলেছে, প্রশ্ন দেখেন, দ্য টেবিল শোজ দ্য নাম্বার অফ এমপ্লয়িজ। টেবিলটা কি, নাম্বার অফ কিছু সংখ্যক এমপ্লয়িজের দেখানো হচ্ছে, অ্যান্ড ফ্যাক্টরিজ দেখানো হচ্ছে, প্রডিউসিং সিল্ক ইন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস, দুইটা দেশের নাম বলছে, বিটুইন 1851 থেকে 1901 সাল পর্যন্ত, মানে প্রায় 50 বছর। তাহলে যেই তথ্যটা আপনি পেয়েছেন এটাকে আপনার রিফ্রেশ করে এই কথাগুলো সে ইন্ট্রোডাকশনে বলতে হবে। তাহলে আপনি দেখেন এই টেবিল কি দেখাচ্ছে, টেবিল দেখাচ্ছে কিছু সংখ্যক এমপ্লয়িজ অ্যান্ড ফ্যাক্টরিজ যারা কিনা প্রডিউস করে সিল্ক। কোথায় কোথায়? দুইটা কান্ট্রির নাম বলেছে, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে। কত সালে? 1851 থেকে 1901 সাল পর্যন্ত। সেই তথ্যগুলো এখানে দিচ্ছে। তাহলে এইটাই আমি আবার ভালো করে বলি এখানে, যে দ্য টেবিল প্রোভাইডস ইনফরমেশন, এতটুকু তো আপনি বলতেই পারবেন, এটা মুখস্থ বলেন। দ্য টেবিল প্রোভাইডস ইনফরমেশন অ্যাবাউট, কি সম্বন্ধে দিচ্ছে? ওয়ার্ক ফোর্স। এই এমপ্লয়মেন্ট, এমপ্লয়িজকে আমি ওয়ার্ক ফোর্স বলতেছি, ঠিক আছে? খালি শব্দটা চেঞ্জ করা হয়েছে। ওয়ার্কফোর্স ইন সিল্ক প্রোডাকশন, এই কথাটা কোথায় পেলেন? আপনি বানিয়েছেন না, এই যে এইখানে পেয়েছেন, এই যে প্রডিউসিং সিল্ক। তাহলে ওয়ার্কফোর্স ইন সিল্ক প্রোডাকশন ইন টু কান্ট্রিজ, দুইটা কান্ট্রি কি কি? ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস, কমা দিয়ে বলে দিবেন যে টু কান্ট্রি, দুইটা কান্ট্রিকে আপনি কমা দিয়ে বললেন যে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস। এবং এইটাকে কমা দেওয়া মানে কি, এই ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসের একটা পিরিয়ড কাল আপনি বলে দেন যে এটা 15 ইয়ার্স, সরি 50 ইয়ার্স, 50 বছরের একটা সময়কাল, যেটা কিনা শুরু হচ্ছে 1851 সাল থেকে। দেখেন এটা কিন্তু স্টার্ট 1851 সাল থেকে। তাহলে আমি কি বোঝালাম? আমি সবই কিন্তু এখানে বুঝিয়ে দিলাম ইন্ট্রোডাকশনে, যে যে কি কি তথ্য আমার এখানে দেওয়া হয়েছে। তাহলে দ্য টেবিল প্রোভাইডস ইনফরমেশন অ্যাবাউট ওয়ার্কফোর্স ইন সিল্ক প্রোডাকশন ইন টু কান্ট্রিজ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ওভার এ 50 ইয়ার্স পিরিয়ড, যেটা কিনা শুরু হয়েছে 1851 সাল থেকে। তাহলে এমন কোনো তথ্য নেই যে আমি এটা নিজে থেকে বানিয়েছি, যা দেখতে পাচ্ছি সেটাই কিন্তু আমি এখানে বললাম, তাই না? তাহলে আপনারাও যা দেখতে পাবেন সেই কথাগুলোই বলবেন, কিছু কিছু ওয়ার্ড চেঞ্জ করে ফেলবেন,
ঠিক আছে, তাহলেই প্যারাফ্রেজ হয়ে যাবে। যেমন এমপ্লয়িজকে আমরা ওয়ার্কফোর্স বললাম। সো দুই একটা তথ্য আপনি চেঞ্জ করে দিবেন, ঠিক আছে। এখন 1851 থেকে 1900 এরকম না বলে আমরা এখানে 50 ইয়ার্স বলে ফেললাম। মানে এই কথাটাকেই আমরা একটু হিসাব নিকাশ করে এখানে বলে ফেললাম। ঠিক আছে, 50 ইয়ার্সের কথা কিন্তু এখানে বলা হয়নি, ওটা কিন্তু জাস্ট সাল দেখিয়েছে। তো সালটা আপনি একটু হিসাব করে বলে দিলেন, এই আর কি, ছোটোখাটো একটু পরিবর্তন করবেন, তথ্য চেঞ্জ হবে না। তথ্য এইভাবেই রাখবেন, জাস্ট একটু এইভাবেই হিসাব নিকাশ করে বলে দিবেন। ওকে, তাহলে এটা আমার ইন্ট্রোডাকশন গেল। এইখানে আপনি একে এক পেয়ে যাবেন, বুঝছেন? পয়েন্ট এখান থেকে কোনো কাটা যাবে না। এখন আপনি আসেন হলো ওভারভিউ। ওভারভিউতে আপনি কি দেখাবেন? আমি বলেছি যে এখানে চোখে পড়ার মতো তথ্য কি, সেগুলো আপনি দেন। সেটা হলো আপনি ভালো করে একটু অবজার্ভ করবেন। এখন দেখেন যে এখানে চোখে পড়া, এখানে হলো মেইলস, ফিমেলস, টোটাল এমপ্লয়িজ, ফ্যাক্টরিজ। তো আপনি সবসময় বড় এবং ছোট এদিকে দিবেন, নজর দিবেন। তাহলে দেখেন ফ্যাক্টরির সংখ্যা কিন্তু সবচেয়ে কম, 1851 সালে কিন্তু সবচেয়ে কম, তাই না? 1901 সালে কিন্তু অবশ্যই এটা অনেক গুণ বৃদ্ধি পেয়েছে, তাই না? তাহলে এই তথ্যটা আমি দিতে পারি যে শুরুর দিকে এটা খুব কম ছিল, যেটা কিনা 50 বছরে গিয়ে প্রায় 3 গুণ হয়ে গেছে বা দ্বিগুণ হয়ে গেছে, এভাবে আমরা বলতে পারি। আচ্ছা, তাহলে এটা একটা ভালো তথ্য। আবার তথ্য কি দেখেন, সবসময় দেখেন যে পুরুষদের সংখ্যা মহিলাদের চেয়ে কিন্তু কম। পুরুষদের সংখ্যা 53,000, এখানে 76,000, 41,000, 67,000, 38,000, 53,000, 25,000, 32,000, 28,000, 30,000, 13,000, 25,000, সবসময় কিন্তু মহিলাদের সংখ্যা বেশি। তাহলে এটাও কিন্তু একটা ভালো চমকপ্রদ তথ্য। ঠিক আছে, আবার দেখেন আরও একটা তথ্য আছে, যেটা কিনা টোটাল এমপ্লয়েজ কিন্তু সর্বোচ্চ ছিল 1851 সালে, আর টোটাল এমপ্লয়েজ কিন্তু সবচেয়ে কম ছিল 50 বছর পরে গিয়ে, তাই না? তাহলে এটাও কিন্তু একটা তথ্য। আপনি অনেক তথ্যই পাবেন, কিন্তু দুইটা তথ্য আপনি দেন, তাহলে আমরা এখানে বলতে পারি যে ইট ইজ ক্লিয়ার দ্যাট দ্য টোটাল নাম্বার অফ সিল্ক ওয়ার্কার্স ইন টু কান্ট্রিজ আর ডিক্লাইন্ড ওভার দ্য পিরিয়ড। তাহলে এই পিরিয়ড কালে কি হয়েছে? টোটাল নাম্বার অফ এমপ্লয়েজ, এই যে এমপ্লয়েজটা কিন্তু কমে গিয়েছে, ডিক্লাইন্ড হয়েছে, তাই না? তাহলে 1,30,000 থেকে প্রায় 38,000-এ চলে আসছে, 39,000-এর কাছাকাছি। তাহলে আপনি কি করবেন? অবশ্যই এটা ডিক্লাইন করেছে। অ্যান্ড সিগনিফিকেন্টলি মোর ওম্যান ওয়ার এমপ্লয়েড দেন মেন। এই যে যেটা আমি একটু আগে বললাম যে তাৎপর্যপূর্ণভাবে সবসময় ওম্যান বেশি কাজ করছে ছেলে পুরুষদের তুলনায়। ঠিক আছে, তো এটা একটা তথ্য। Also, the number of silk manufacturing factories increased over the 50 years period despite the some fluctuations. তো ফ্লাকচুয়েশনস মানে হলো ওঠানামা, কিছু ওঠানামা সত্ত্বেও দেখেন এই যে কমে গিয়েছিল, আবার বেড়ে গিয়েছিল, আবার কমে গিয়েছে, আবার বেড়ে গিয়েছে, আবার কমে গিয়েছে। কিন্তু টোটাল যদি আমি বলি যে 50 বছর পিরিয়ড কালে অবশ্যই এটা বেড়ে গিয়েছিল, তাই না? যদি এইখান থেকে আর এইখানে লক্ষ্য করি যে 272 কোথায়, 623 কোথায়, তার মানে এটাই বললে যে অলসো দ্য নাম্বার অফ সিল্ক ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি ইনক্রিজড হয়েছিল 50 বছর সময়কালে, যদিও কিছু ওঠানামা ছিল বা ফ্ল্যাকচুয়েশন ছিল। তাহলে আমি এইখান থেকে কি, আমি নিজে থেকে কিন্তু তথ্য বানাতে পারবো না, এই যা দেখতে পাচ্ছি সেটাই আমাকে বর্ণনা করতে হবে। সো এখানে হাজার রকমের প্রশ্ন তৈরি করতে পারে, হাজার রকমের তথ্য তারা দিতে পারে। আচ্ছা, তাহলে এরকম হাজার হাজার প্রশ্ন তো আসলে আমার পড়ার টাইম নাই। সো সেক্ষেত্রে আমি নিয়মগুলো ফলো করলাম কি, আমার হচ্ছে ইন্ট্রোডাকশন হলো, ওভারভিউ হলো 2টা সেন্টেন্সে। সো এই তথ্যগুলো কে দিবে? এগুলো পড়ারও দরকার নেই, আপনি অন দ্য স্পটে যে কোনো কোয়েশ্চেন আসলে ওটা একটু অবজার্ভ করলেই তথ্যগুলো বেরিয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা। আর রাইটিং টাস্ক ওয়ানের কিছু ভাষা আছে, যেগুলো ওয়ার্ড আছে, যেগুলো আসলে আপনারা লিঙ্কে গিয়ে পেয়ে যাবেন ওইখান থেকে। রাইটিং টাস্ক ওয়ানের যেসব মানে এই ফাইলগুলো পাবেন, ওইখানে দেখবেন যে দেওয়া আছে। এখানে প্রায় ভোকাবুলারি আছে কিছু, 50টা মতো ভোকাবুলারি আছে, এগুলো পড়ে ফেলবেন, 50 বা 60। আচ্ছা, তাহলে আপনারা দেখবেন যে এই যে যেমন ফ্ল্যাকচুয়েশন, যে এই ওয়ার্ডটা ব্যবহার করলে সে বুঝতে পারবে যে এটা রাইটিং টাস্ক ওয়ানের ভাষায় এরকম। এই যে নাম্বার অফ, ঠিক আছে, ডিসপাইট, তারপরে দেন, প্রোভাইডস ইনফরমেশন, ঠিক আছে, বা এই যে আপনি ইলাস্ট্রেটস,
এই যে ইলাস্ট্রেটস, এই শব্দগুলো কিন্তু রাইটিং টাস্ক ওয়ানের। সো এগুলো ব্যবহার করবেন, অ্যাপ্রক্সিমেটলি, প্রায়, আনুমানিক, এই তথ্যগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। এখন দেখেন, আমরা যে বিষয়টা বলছিলাম, তাহলে এই ওভারভিউ গেল। এখন আপনি কি করবেন, 1851 সালটা ভালো করে বর্ণনা করে ফেলেন। ঠিক আছে, তাহলে আমি বলেন যে বডি প্যারা ওয়ানে বলি যে ইন 1851 দ্য সিল্ক ওয়ার্ক ফোর্স অ্যাট ইস পিক। তাহলে সিল্ক ওয়ার্ক ফোর্স সবচেয়ে পিকে ছিল, তাই না? 1,30,750 এমপ্লয় ছিল, ইনক্লুডিং, এর ভেতরে এত ছিল ফিমেল এবং প্রায় 54,000 মেল। তো 54,000 কোথায় পেলাম দেখেন, এই যে 53,964কে আমরা প্রায় 54,000 বলতেই পারি। ঠিক আছে, এটা হুবহু না বলে আমরা প্রায় বলতে পারি, প্রায় 54,000, অ্যাপ্রক্সিমেটলি কত, 54,000 মেলস বলতে পারি। তাহলে এই ওয়ার্ডটা কিন্তু আমার ব্যবহার হয়ে গেল। এই ওয়ার্ডগুলো ব্যবহার করার চেষ্টা করবেন, ঠিক আছে? এখন অ্যাপ্রক্সিমেটলি যদি আপনি আবার এইটাই লিখে দেন তাহলে তো হবে না। প্রায় কাছাকাছি দিয়ে আপনি একটা 54,000 দিয়ে দিলেন, সমস্যা নাই। আবার এটা আবার যদি আপনি প্রায় কাছাকাছি দেন 77,000, তাহলে অনেক দূর হয়ে যায়, কারণ দেখেন 786 থেকে 200 কিন্তু অনেকটা গ্যাপ। আর এখানে প্রায় হচ্ছে আপনার, প্রায় কেন লিখলেন যে 964 থেকে 54,000 হতে কিন্তু বেশি বাকি নেই। এই জন্য আমরা এখানে অ্যাপ্রক্সিমেটলি ব্যবহার করিনি, এখানে করেছি। আচ্ছা, এরপরে দেখেন যে ইন কন্ট্রাস্ট, এর বিপরীতে যদি দেখি যে নাম্বার অফ সিল্ক ফ্যাক্টরি ওয়াজ অ্যাট ইজ লোয়েস্ট, 1851 সালে ছিল মাত্র 272। মানে আমি কি বলতেছি, আমি যা যা দেখতে পাচ্ছি সেটাই বলতেছি। প্রথমে কি বললাম, যে 1851 সালে টোটাল এমপ্লয় ছিল এত সংখ্যা, এর ভেতরে এত মেল, এত ফিমেল, এভাবে বললাম। এরপরে আমি বলতেছি যে 1851 সালে কি ছিল, ফ্যাক্টরি ছিল সবচেয়ে লোয়েস্ট, অনলি কত, অনলি 272, 272, 272টি ফ্যাক্টরি। তাহলে এই কথাটাও আমি এখানে উল্লেখ করলাম, তাহলে দুইটা তথ্য হলো। হাউএভার 10 ইয়ার্স লেটার, আপনি দেখেন 10 বছর পরে যদি আমরা তাকাই, এটা অলমোস্ট ট্রিপলড। এই যে 10 বছর পর মানে 1861 কথা বলতেছি, তাহলে এটা 10 বছর পরে এটা অলমোস্ট 3 গুণ হয়ে গেছে, তাই না? 761। তো এটাকে বলতে পারি রিচিং কত, 761 তে পৌঁছেছে। তো পৌঁছেছে বললে আমরা রিচিং বলতে পারি, রিচিং 761, while the total number of employee experienced significant fall over 20,000 people। কিন্তু যেখানে কি হয়েছিল, টোটাল নাম্বার অফ এমপ্লয় প্রায় 20,000 মানুষ কমে গিয়েছিল। দেখেন 1,30,000, 1,10,000-এর প্রায় কাছাকাছি, বা 1,09,000, আমরা 20,000 ধরে নিচ্ছি। সো অ্যাকুরেটলি আপনাকে এখানে যোগ বিয়োগ করে এক্সাক্ট নাম্বার বলার দরকার নেই। আপনি 20,000 বলেন, সমস্যা নেই। 19,000 বা 20,000 বা 21,000 এগুলো না, আপনি একটু রাউন্ড ফিগারে বলে দিচ্ছেন 20,000। ঠিক আছে, বা প্রায় 20,000 আপনি বলতে পারেন, অথবা অলমোস্ট 20,000 বলতে পারেন, বা নেয়ারলি 20,000 বলতে পারেন, এভাবে বলতে পারেন। তাহলে আমি কি করলাম, আমি 1851 নিয়ে 2 লাইন লিখলাম, এটা নিয়ে 2 লাইন লিখলাম। ঠিক আছে, তাহলে আমার বডি প্যারা 1 হয়ে গেল। এরপর বডি প্যারা 2 আপনি বাকিগুলো বলে ফেলেন, বাকিগুলো কিন্তু প্রত্যেকটা বলতে গেলে অনেক বড় হয়ে যাবে, এজন্য এখানে স্কিপ করে আপনি শেষেরটা তো অবশ্যই বলতে হবে, শেষেরটা কিন্তু বলতেই হয়, ঠিক আছে? এর মাঝে হয়তো আপনি একটা বললেন, সেটা একবারে, যেমন ওভার দ্য ফলোয়িং 40 ইয়ার্স, 40 বছরের কি হয়েছিল দেখেন, গ্র্যাজুয়ালি কমতে কমতে 25,000 এবং 13,000-এ নেমে গিয়েছিল, যার ফলে এটা টোটাল নাম্বার অফ এমপ্লয় দাঁড়িয়েছিল 38,000 1901 সালে। ঠিক আছে, এই যে সব বলা যাবে না, এই 40 বছরের একটা মেইন তথ্যটা শেষেরটা আমি বলে দিচ্ছি। মিন হুয়াইল দ্য নাম্বার অফ সিল্ক এক্সপিরিয়েন্সড কি ডিক্লাইন্ড, এত দ্য 761 থেকে এটা 623-এ চলে আসছে। এই যে 761 থেকে 623-এ চলে আসছে। তার মানে এত কিন্তু বলা যাবে না, 71, 81, 91 সব বলা যাবে না, ঠিক আছে? সব বলতে গেলে সময় চলে যাবে। সো এভাবে আপনারা একটু স্কিপ করে করে যাবেন। তো এখন বিষয়টা হলো, আপনাদেরকেও একটু বুঝতে হবে নিজে থেকে। যেমন এই ফাইলটা একটু দেখবেন, ভালো করে প্রশ্নটা পড়বেন, চিত্রটা ভালো করে অবজার্ভ করবেন। এরপরে এই যে লাইনগুলো, এই যে বলতেছে, এক এক সেন্টেন্স পড়বেন আর চিত্রের সঙ্গে তথ্যগুলো মিলাবেন। এভাবে মিলতে মিলতে দেখবেন যে নিজের ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং চলে আসছে। আর আমি তো বেশ
কিছু বললাম নিয়মগুলা, ওইগুলো মেনেই আপনারা লিখবেন, ঠিক আছে? তাহলে কি হচ্ছে, আপনারা এই ফাইলগুলো যখন পড়বেন, এখানে কিন্তু স্যাম্পল অ্যান্সার দেওয়াই আছে। যেমন বার চার্টটা আপনি পড়বেন, তাহলে এই এক এক লাইন পড়বেন আর চিত্রের সঙ্গে তথ্য মিলাবেন, দেখবেন যে অনেক কিছু বুঝতে পারছেন। শুধু এই চিত্রের সঙ্গে মিলাবেন, ঠিক আছে? এই যে সব তথ্যগুলো চিত্রের সঙ্গে মিলাবেন, এটাই হলো আপনার কাজ। কারণ এগুলো মুখস্থর কোনো বিষয় না, এটা হলো বোঝার বিষয়। এই জন্য স্যাম্পল অ্যান্সার পড়েই আপনাকে বুঝতে হবে তথ্যগুলো কি বলছে, আর চিত্রের সঙ্গে মিলাতে হবে, ঠিক আছে? আর সাধারণ নিয়ম তো আমি বললাম, ইন্ট্রোডাকশন এক সেন্টেন্সে লিখবেন, ক্লিয়ার করে দিবেন। ওভারভিউ হলো 2 সেন্টেন্সে লিখবেন, প্রধান 2টা তথ্য দেখাবেন, মেইন ট্রেন্ড। আর বডি প্যারা 1-এ আপনি 3 থেকে 4 সেন্টেন্সে কি লিখবেন, চিত্রের 1/3 অথবা চিত্রের অর্ধেকটাই বর্ণনা করে ফেলবেন। আর বডি প্যারা 2-তে হলো আপনি 3-4 সেন্টেন্সে লিখবেন চিত্রের শেষ অংশ বা বাকি অংশ বা শেষের দিকের অংশ। এখন কোনো ক্ষেত্রেই কিন্তু আপনার স্টার্টিং অ্যান্ড ফিনিশিং যেন মিস না হয়, এটা খেয়াল করবেন। কারণ আমরা 51টা ভালো করে বলেছি, শেষের 1901 সালের কথাটা ভালো করে বলেছি। আবার ঠিক একইভাবে জানুয়ারির তথ্যগুলো বলতে হবে ভালো করে এখানে, জুন মাসের তথ্যগুলোও বলতে হবে ভালো করে। মাঝের তথ্যগুলো কম বেশি হতে পারে, এগুলো আপনারা এখান থেকে পড়ে নিলেই বুঝতে পারবেন। আবার যদি দেখেন যে, যদি বার চার্টের দিক খেয়াল করি, আমরা 2003 সালের তথ্যগুলোও বলবো, 2007 সালের তথ্যগুলোও বলবো, ঠিক আছে? এভাবে মানে শুরু এবং শেষের দিকে তথ্যগুলো যেন আসলে স্পষ্ট হয়। আচ্ছা, তাহলে রাইটিং টাস্ক ওয়ানটা আপনারা যে কোনো আসুক না কেন, আপনারা নিয়ম মেনে এই বিষয়গুলো একটু ফলো করবেন, ঠিক আছে? আর এই ফাইলটা দেখে দিলে আপনারা একটু ওই স্যাম্পল অ্যান্সারগুলো পড়ে ফেলবেন, দেখবেন যে অনেক কিছু আপনারা বুঝতে পারছেন। যদি এরপরেও কোথাও লাইনে অসুবিধা হয়, আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন যে এই লাইনটা বুঝতে পারছি না, এটা কি বলেছে, আমি ওইটা বুঝিয়ে দিব, ঠিক আছে? তাহলে রাইটিং টাস্ক ওয়ান হচ্ছে, এখানে মুখস্থ কোনো বিষয় না, আমি বলতেছি বারবার, এটা হচ্ছে আপনারা জাস্ট অবজার্ভ করবেন, দেখবেন, ফাইলটা দেখবেন। ওকে, পারলে প্রিন্ট করে নিয়েন। আর রাইটিং টাস্ক টুটা হলো আপনারা মুখস্থ করবেন, ফরম্যাট অনুযায়ী করবো এটা, এটা ভালো স্কোর আসবে। সো এটা আপনারা ওইভাবে করে ফেলবেন, ঠিক আছে? ওকে, সো এটা হলো আপনার রাইটিং টাস্ক ওয়ান নামে ইয়েগুলো পেয়ে যাবেন, ঠিক আছে? ফাইল দেওয়া আছে, ওইখান থেকে ডাউনলোড করে নিয়েন। সো তো কি কি থাকলো আপনাদের, কন্ডিশনাল সেন্টেন্সগুলো পড়বেন, রিডিং এর প্যারাফ্রেজগুলো পড়বেন, অ্যান্ড হচ্ছে রাইটিং টাস্ক কোন এই ফাইলটা একটু অবজার্ভ করবেন। আর হচ্ছে ট্রু ফলস নট গিভেন আপনারা নিজেদের মতো একটা ক্যামব্রিজ বই থেকে করতে পারেন, ঠিক আছে? ওকে। আচ্ছা, রেগুলার যদি এইভাবে একটু কাজ করে যান, দেখবেন যে আপনাদের আর সমস্যা থাকছে না। ওকে, তো একটু পড়াগুলো বেশি মনে হলেও কমপ্লিট করে ফেলবেন, ঠিক আছে? কারণ আপনার হাতে যদি আমি মনে করি যে আপনি এই 2-3 ঘন্টাও যদি সময় দেন রেগুলার, তাহলে এটাও প্রচুর অনেক সময়, কিন্তু নিরবিচ্ছিন্নভাবে, ঠিক আছে? পড়ার ভিতরে একটু ফোন, এগুলো দেখা যাবে না। ফোনটা সাইডে রেখে আর যদি আরও সময় দিতে পারেন দিবেন। ওকে, সো সবাই আগামীকাল জয়েন করবেন। আজকের মতো এতটুকু। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল দেখা হবে ইনশাল্লাহ।